সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় প্রচারণায় প্রোপাগান্ডা ও লেভেল প্লেইং ফিল্ড। আলোচনার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাসদ, ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি এবং ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। নির্বাচনের দিন যত এগোচ্ছে, অর্থাৎ ভোট গ্রহণের দিন যত এগোচ্ছে, নির্বাচনী প্রচারণায় যেরকম উৎসব তৈরি হচ্ছে, সংঘাতের আশঙ্কা বাড়ছে। শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে প্রশ্ন যে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে শেরপুরে একটা সংঘর্ষ হয়েছে, সেটিতে যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে, অর্থাৎ এবং বিভিন্ন জায়গায় নানান ধরনের পাল্টা হামলা, পাল্টা অভিযোগ রয়েছে। বিএনপির অবস্থানটা কি এই প্রচারণা নিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন হয়েছে, সংঘাত হয় নাই, কম অথবা বেশি। এরকম নির্বাচন খুঁজে বের করা খুব কঠিন হবে। আর এবারকার প্রেক্ষাপটে মানে অন্যান্য দলের কথা আমি ঠিক বলছি না, আমাদের দলে এক একটা আসনে কমপক্ষে 3 থেকে 5 জন ভালো প্রার্থী আছে, যারা এই 15-16 বছরে আন্দোলন, সংগ্রাম, নির্যাতন ভোগ, জেল খাটা, মামলা, নানানভাবে তারা অত্যাচারিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো স্বাভাবিক কারণে এদের 2-1 জন খুবই উপযুক্ত প্রার্থী। 2-3 জনের ভিতরে একজন বাঁচা, এটা খুব কঠিন ব্যাপার। তো স্বাভাবিক কারণে যে পাবে সে খুশি হবে, তার পরিবার, স্বজন, পরিজন বা সামাজিকভাবে যাদের সঙ্গে লেনদেন করে সবাই খুশি হবে, কিন্তু আরও 2 জন তারা তো উপযুক্ত। এই জায়গাটায় কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে, কেউ নিজের মতো করে তারা ইলেকশন করবে বলে দাবি করেছে। তো এই সময়ের ভিতরে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী বসে গেছে, এখনও কথাবার্তা আমাদের অব্যাহত আছে। অনেকে হয়তো ঠিক নির্বাচন 1-2 দিন আগেও অনেকে আবার প্রত্যাহার করবে, মূল স্রোতে আসবে। কিন্তু তাদের কিছু ধৈর্যহারা মানুষ আছে তো। আর স্থানীয়ভাবে যে জিনিসগুলো আমরা সবাই জানি, কথার ধৈর্য মানে অনেকটা খুঁচাখুচি করার যে কথাবার্তা, এগুলো অনেকে মানে মানতে পারে না। আমি এই জায়গাটা আসবো। একটা বিষয় যে ধরেন সুনির্দিষ্টভাবে বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করা হয়েছে, যেটি আমি বললাম যে শেরপুরে একটি ঘটনা রয়েছে, তারপরে নূরের ওইখানে ঘটনা রয়েছে এবং সেটি নিয়ে ফোন আলাপা ফাঁস হয়েছে। জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ রয়েছে, এক ধরনের অভিযোগ বিএনপিরও রয়েছে। সেই জায়গাটা আসলে আপনাদের অবস্থান কি? এটা খুব পরিষ্কার। যেমন নূরের ওখানে যে আছে, ছাত্র জীবন থেকেই সে মানে বলা যায় যে এমনভাবে নিজেকে তৈরি করছে, সে ওখানে বিএনপির প্রার্থী হবে এটাই স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু যেহেতু বিএনপির সঙ্গে বেশ কিছু দল আন্দোলনের সহযোগী হিসেবে তারাও নির্যাতন ভোগ করছে, জেল খাটছে, মামলা হয়েছে, এই যে বিশেষ করে নূরের ওই জায়গাটায় এটা মেলানো খুব কঠিন হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও মানে নূরের লোকজন এবং ওই যে মামুনের লোকজনের ভিতরে একটা বিভেদ থেকেই গেছে। তো এই জিনিসটা আগে থেকে অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে, হয়তো আরও সপ্তাহের সময় তো আছে, এই জায়গাগুলো হয়তো আসবে। আর অন্যান্য ক্ষেত্রে যেসব অভিযোগগুলো আসছে নির্বাচনে, আমি তো একটু আগে বললাম, ধৈর্যহারা হলে যা হয়, অসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই কালচারটা আমাদের ভিতরে এখনও ডেভেলপ করে নাই। সেই জন্যে অনেক কিছু খুব স্বাভাবিক গাসোয়াভাবে অনেকে মেনে নিচ্ছে, এর বাসায় আক্রমণ করছে বা কর্মীদের পরস্পরে লেগে যাচ্ছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কোনোভাবে, না হলে পরে রক্তক্ষরণটা হয়তো সেই দিকে গিয়ে আবার বাড়তে পারে, সম্ভাবনা আছে। বুঝলো সে প্রধান 2 দল, আমরা যদি আওয়ামী লীগের পরে 2টি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত, তারা অনেকটাই মুখোমুখি একটা অবস্থানে, কথার বাকযুদ্ধের সাথে কোনো কোনো জায়গায় সংঘর্ষেও জড়িয়ে পড়ছে। এর চাপে অন্য ছোট রাজনৈতিক দলগুলো আসলে পিষ্ট হচ্ছে কিনা, কিংবা একটা ভোট নিয়ে যে সাধারণ মানুষের যেটি ধারণা করা হচ্ছিল যে 3টি বাজে নির্বাচনের পরে এক ধরনের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে জায়গায় একটা ধাক্কা তৈরি হচ্ছে কিনা?
ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক যারা আছেন, যারা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আর মাত্র 6 দিন ক্যাম্পেইন করতে পারবে এবং সব মিলিয়ে 8 দিন আছে বাকি, 12 তারিখ। এটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন জনগণের কাছে, কারণ 3টে নির্বাচন তো একদম ভোটই দিতে পারে নাই। তার বাইরেও যে 12টা নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনই মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টা নির্বাচন, তার বাইরে বাকি নির্বাচনগুলো কোনোটাই সুষ্ঠু এবং হয় না, অবাধ যে নির্বাচন বলতে যা বোঝায় সেটা হয় নাই। আর প্রচার প্রপাগান্ডার মধ্যে যেটা বলেন যে নির্বাচনটা আমাদের দেশে যেটা হয়ে আসছে গতানুগতিক, সেটার মধ্যেই ত্রুটিপূর্ণ। নির্বাচনটা হবে কিসের নির্বাচন? নীতির নির্বাচন, আদর্শের নির্বাচন, দৃষ্টিভঙ্গির নির্বাচন, কর্মসূচির নির্বাচন। তাইলে আমার কি কর্মসূচি, জনগণের জন্য আমি কি করব, আমি জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের উন্নতির জন্যে কি করব, সেই পরিকল্পনা নিয়ে যে আলোচনা এবং তার সম্পর্কে যে তর্ক বিতর্ক, যুক্তিতর্ক, সেইটা তো আমাদের নির্বাচনে হয় না। কাজে এইটা হইলে মানুষকেও কিন্তু শিক্ষিত করা যেত। তাহলে এই যে প্রচার প্রপাগান্ডা তখন হয় কি, দলের বিরুদ্ধে দল, এক দলের বিরুদ্ধে আরেক দলের বক্তব্য, এবং এগুলো অনেক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে সেই আক্রমণগুলো যায়, ব্যক্তি আক্রমণ। তারই ফলাফলেই কিন্তু এই যে সন্ত্রাস, সহিংসতা, সেগুলো চলে। আর যেটা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, এই কথাটার প্রতি আমার আর কোনো মোহ নাই। আমরা লেভেল প্লেইং ফিল্ডের পরে আলোচনা করি, আমি একটু এই জায়গাটা থেকে আসি। ফরিদুল হক, আপনার দলের প্রধান বলেছেন একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে, ভয়ের সন্ত্রাস তৈরি করছে, এ ধরনের একটি অভিযোগ তিনি করেছেন। আপনারা একটি বড় দলের সাথে জোট করেছেন, আপনারা কেন এই অভিযোগটি করলেন? মানে আপনারা কোন কোন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন, বা এরকম কোনো তথ্য, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপনাদেরকে আছে কিনা, বা কারা এই ভয়ের সন্ত্রাস তৈরি করছে? একটা ঘটনা বলি, তাহলে মানে মোটা দাগে পরিষ্কার হবে। গত পরশুদিন সম্ভবত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উনি একটা মানে কি বলে যে ওপেন প্লেসে একটা মিটিংয়ের মধ্যে বক্তব্য দিচ্ছেন সবার মধ্যে, এবং ওখানে ভিডিও হচ্ছে। উনি জানেন যে ওইটা ভিডিও হচ্ছে, উনি এভাবেই বলছে যে ভিডিও করেন, অসুবিধা নেই। মানে বক্তব্যের একটা পর্যায়ে বলছে ভিডিও করেন, অসুবিধা নেই। ওনার বক্তব্যটা ছিল এরকম যে এই কেন্দ্রে 1600 ভোট আছে, 1500 ভোট যদি কাস্ট হয়, তাহলে কারা কারা বাইরে ভোট দিতে পারে এটা কিন্তু আমরা জানি, তাদের পেছনে আমরা গোয়েন্দা লাগিয়ে রেখেছি। এরপরে বলছেন আল্লাহর কসম, যদি বাইরে ভোট যায় আমরা এটার ব্যবস্থা কিন্তু নির্বাচনের পরে নিব। এটা প্রকাশ্যে আল্লাহকে কসম করে ভিডিও হচ্ছে, এটা জেনে একটা উপজেলা পর্যায়ের বিএনপির সাংগঠনিক সম্পাদক, সম্ভবত প্রোটোকলের দিক থেকে 3 নম্বর গুরুত্বপূর্ণ নেতা, উনি এটা বলছেন। এবার যেগুলো ভিডিওতে আসছে না, যা দেখা যাচ্ছে না, সেখানে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আমরা খুব পরিষ্কারভাবে ধারণা করতে পারি। এবং এইটা আরও ধরেন যদি বলি যে ধরেন বিএনপির একদম ধরেন প্রার্থী পর্যায়ের যারা মানুষ, তাদের দিক থেকে যে ধরনের এগ্রেসিভ আচরণ আমরা দেখতে পাইছি। ধরেন একজন প্রার্থী, কুমিল্লার একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হলো হাসনাত আবদুল্লাহর আসনে, মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি, উনি কিন্তু একেবারে হাইকোর্টে এসে সাংবাদিকদের ক্যামেরা লাঠি দিয়ে ভেঙে দিতে চাইছেন। তো এই বডি ল্যাঙ্গুয়েজগুলো তো মানে তৃণমূল পর্যায়ে গেলে তো এটা আরও বড় হয়। শেরপুরের যে ঘটনাটা, শেরপুরের ঘটনার ভিডিও যদি দেখেন, প্রায় 2 ঘন্টার উপরে জামাতের প্রার্থী তার লোকজন নিয়ে মানে ব্লক অবস্থায় ছিলেন, তাকে অবরুদ্ধ করা হয়েছিল একটা সাইডে। উনি আরেকটা দিকে উনি যাবেন ওনার নিজের এলাকায়, অন্য উপজেলায়, সে যাওয়ার পথ আটকানো হয়েছিল। ওনারা নিরস্ত্র ছিলেন, ওনারা বহু ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে ওনারা ওইখান থেকে বেরিয়ে যে জাস্ট ওনাদেরকে একটা এক্সিট প্যাসেজ দেওয়া হোক। সেই প্যাসেজ প্রশাসন দিতে পারেনি, ওইখানে একেবারে লাঠি সোটা এগুলো নিয়ে ওইখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাদেরকে। এবং পরবর্তীতে দুঃখজনক ঘটনা ঘটেছে, একজন নিহত হয়েছেন। এবং যখন ওনারা কাছাকাছি এসছেন, প্রশাসন তাদেরকে কিছুটা বের করার চেষ্টা করেছেন। ওইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটছে, যখন ওনারা কাছাকাছি এসেছেন, 2টা জমায়েত কাছাকাছি, তখন বিএনপির জমায়েত থেকে কিছু স্থানীয় নেতারা এসে জামায়াতের প্রার্থীর সাথে কথা বলছেন। তাতে করে বোঝা যাচ্ছে যে ওনারা খুব ঘনিষ্ঠ, পরিচিত। এবং ওনারা বলছেন যে ভাই আপনি অপেক্ষা করেন, আমি প্রয়োজনে রুবেল ভাইকে নিয়ে আসি। রুবেল ভাই হচ্ছেন যিনি আবার হচ্ছে ওইখানকার বিএনপির প্রার্থী, এবং উনি সম্ভবত জেলা বিএনপিরও আহ্বায়ক কিংবা সভাপতি ছিলেন, যদিও ওই দিনই পরে কমিটিটা স্থগিত করা হয়েছে।
তো ওনারা কিন্তু এখানে কথা বলতেছেন, আমি একটা ভিডিওতে খেয়াল করছিলাম, ওনারা কথা বলছেন যখন প্রার্থীর সাথে, তখন ওই যে জমায়েতটা, বিএনপির যে জমায়েত, ওইখানে মাইক বাজতেছে এবং মাইকের মধ্যে দুইটা শব্দ আমার খুব কানে এসছে, যে এই রাজাকারের বাচ্চাদেরকে বেরোতে দেওয়া হবে না এখান থেকে, এগুলো সব জঙ্গি, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। রাজাকারের বাচ্চা, জঙ্গি, এই ফ্রেম, এই শব্দগুলো কারা ব্যবহার করতো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এগুলো একেবারে গ্রাম পর্যন্ত চলে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওইখানে আওয়ামী লীগের এমপি ছিলেন, এখন বিএনপির যিনি প্রার্থী তার চাচা, এর আগে আবার ওনার বাবা এমপি ছিলেন। এখন আওয়ামী লীগের এই সমর্থক, এই ক্যাডাররা কার কাছে আশ্রয় নিচ্ছে, সেটা বিএনপির দিক থেকে খতিয়ে দেখা উচিত। এই সাপোর্টার্সগুলো কি বিএনপির লোকেরাই করছে, নাকি এটা আওয়ামী লীগ এখানে অনুপ্রবেশ করে এখানে করে সাপোর্টার্স করছে কিনা, এটা বিএনপির দিক থেকে খতিয়ে দেখা উচিত। ডাক্তার রাকিব আল হাসান, এই দুটি বিষয় রয়েছে। আমরা একদম শুরুর দিকে আমরা জামাত ইসলামের নেতাদেরকে বলতে শুনেছি যে এই প্রশ্ন আমাদের হয়ে কাজ করবে, এই ধরনের একটি বক্তব্য চট্টগ্রামে দিয়েছিলেন জামাতের এক নেতা। এখন যেই কথাগুলো এনসিপির উনি বললেন, সেই জায়গায় আসলে এক ধরনের, আমরা দিন যত এগোচ্ছে আমরা এক ধরনের শঙ্কার মধ্যে পড়তে, যেটা আমি বলছিলাম যে 3টি নির্বাচনের পরে একটি ভোট দেওয়ার একটা উৎসব তৈরি হয়েছে, মানুষের মধ্যে আগ্রহ জেগেছে, সেখানে আসলে শঙ্কা ধীরে ধীরে বাড়ছে কিনা? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শঙ্কা বাড়ছে, এটা সত্য। আমার অন্য আলোচকরা যে অভিযোগগুলো করেছেন সেটাও সত্য। কিন্তু ঘটনা হচ্ছে, ধরেন আমরা যদি মানে ইলেকশনের আর 7-8 দিন বাকি, এরকম 8-10 দিন বাকি, তো এখন তারপরেও ধরুন 17 বছর পর গণ-অভ্যুত্থানের পরে একটি মাফিয়াতন্ত্রকে আমরা উৎখাত করেছি একেবারে, মানে উৎখাত করার পরেও একটা ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশনে স্যাবোটেজ হবে না কিংবা হতাহতের ঘটনা ঘটবে না। বাংলাদেশের অতীত ইতিহাসে যখন সবাই ইলেকশনে একটা কম্পিটিটিভ পরিবেশে অংশগ্রহণ করেছিল, তখন ওরকম হানাহানির ঘটনাটা খুব নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। এবার ওইটা প্রত্যাশিত, এটা মানে অপ্রত্যাশিত আমার কাছে কিছু না, আনএক্সপেক্টেড একেবারে কিছু না। কিন্তু তারপরে আমি মনে করবো যে অন্যবার যদি আপনি কম্প্যারিজন করেন বা পোস্ট আপরাইজিংয়ের পরে একটা ইলেকশনে, যেখানে একটা দুর্বলতম সরকার এবং একটা দুর্বলতম ইসি, তো সে জায়গা থেকেও মানে এখনও পর্যন্ত ওই লেভেলে যায়নি। সোফার আমি মানে স্যাটিসফ্যাক্টরি লেভেলে আমি হ্যাপি এখন পর্যন্ত। কিন্তু বাকি 8-10 দিনও মানে এটা তো এখন চূড়ান্ত টাইম। এটাকে বলে না যে ধরেন রোজার মাসে ঈদের লাস্ট 10 দিন হচ্ছে বেচা কেনার মৌসুম, তো এখন লাস্ট 10টা হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে খুব গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে কি, ধরেন এটা পতিত ফেসিবাদ আওয়ামী লীগ মানে ওপেন সারফেসে দেখা যাচ্ছে তাদের আসলে অক্ষম তারা, কিন্তু তারপরেও তারা যে কোনো একটা অঘটন ঘটে দিতে পারে। এই এই সংখ্যাটা কিন্তু পলিটিক্যাল ইসি এবং সরকারের মাথা রাখা উচিত। এর বাইরেও যারা ইলেকশনটাকে এখনো পর্যন্ত মেন্টালি প্রিপারেশন নেয় নাই, তারাও কিন্তু এটাকে আসলে স্যাপোর্টাস করতে পারে। এখনো পর্যন্ত অনেকেই মনে করতেছে যে এখনো ইলেকশন হবে কি না, এই সংখ্যা কিন্তু সবার মধ্যে রয়েছে এবং অনেক পলিটিক্যাল পার্টির মধ্যে রয়েছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আসলে দেখবেন মানে ওই লেভেলে বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু তাদের মধ্যে প্রকাশ করতেছে না যে আসলে ইলেকশন হচ্ছে। এবং অনেকের সাথে আমার ব্যক্তিগত যখন কথাবার্তা হচ্ছে, তারা কিন্তু আসলে ধরেন হয় না যে বড় ধরনের শোডাউন, বড় ধরনের ক্যাম্পেইন, টাকা খরচ করা, হ্যাঁ, এইভাবে ঝাঁপিয়ে পড়ার সেই উচ্ছ্বাসটা ওদের মধ্যেও নাই। আর একটা কথা হচ্ছে, ধরুন সরকারের মধ্যে সরকার কিন্তু একটা ভীত সন্ত্রস্ত এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে। ধরুন অলরেডি কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি যে সরকার তার কূটনৈতিক বেশিরভাগ উপদেষ্টারাই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করতেছে। ধরুন মানে এই সরকারে যারা আছে তারা তো আসলে কারো বিরোধী না, মানে আমাদের ফেসিবাদ বিরোধী বা জুলাই ঐক্যের সবাই এখানে, মানে সবারই কারো না কারো সমর্থনে তারা এখানে গিয়েছে। তাদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করতেছে। তো এটা আসলে আমি মনে করি যে এই একটা ভয়ের পরিবেশকে ইঙ্গিত করে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে সংখ্যার কথা বলছেন, আমি আসলে 12 তারিখটাই আমার কাছে সবচেয়ে সুপ্রিম ডেট। ধরেন 12 তারিখে ইলেকশন, সকালে যদি ইলেকশনটা শুরু হয় তখন আমি বিশ্বাস করবো যে ইলেকশনটা হচ্ছে। 12 তারিখ 4:30টার পরে বুঝবো যে ইলেকশনটা হয়ে গেল। রাতের বেলা যখন বা সরকার কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে এবার ফলাফল ঘোষণা করতে বিলম্ব হবে, এবং একই সাথে কিন্তু আমাদের আবার 2টা ভোট একসাথে। বাট আমি আরেকটা সংখ্যা দেখি, সেটা হচ্ছে কি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনভাবে হবে। আমি একটু যোগ করি আপনার সাথে, মানে 12ই ফেব্রুয়ারি রাতের বেলা কিন্তু যখন অনানুষ্ঠানিকভাবে সরকার গঠন হয়ে যাবে, ওই দিন রাতে কিন্তু গণভোট পাস হয়ে যাবে। তারপরে যদি সরকার বলে বসে যে তোমরা এখন জুলাই সনদের অধীনে নেক্সট পার্লামেন্ট শপথ গ্রহণ করো, আপনি কি করবেন? বলতে তো পারে। সেই শপথ গ্রহণেও জটিলতা আছে। আচ্ছা, আমি একটু শেষ করি, 10 সেকেন্ড শেষ করি, আমি সেই প্রসঙ্গে আসতেছি। ধরেন আমাদের সংবিধানের 148-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে পূর্ববর্তী যিনি স্পিকার তিনি শপথ পড়াবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আমাদের যিনি পূর্ববর্তী স্পিকার, আমি বলতেছি, তিনি আসলে এখন কোথায় আছে কেউ জানে না, উনি কিন্তু জেলে নেই। এখন হচ্ছে কি হঠাৎ করে যদি ওনাকে রাষ্ট্রপতি যদি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বসে যিনি হাজির করে বসেন যে এই হচ্ছে তোমাদের স্পিকার, উনি শপথ করাবেন। কিন্তু কথা আপনি যেটা বললেন যে উনি পদত্যাগ করেছেন, কিন্তু আর্টিকেল 74-এর 6 অনুচ্ছেদে বলা আছে পদত্যাগ করলেও পরবর্তী
স্পিকারেই আপনার শপথ পড়াবেন, কারণ পরবর্তী স্পিকার ছাড়া কে শপথ পড়াতে পারবেন না, কিন্তু এখানে কথা আছে রাষ্ট্রপতি চাইলে যে কাউকে নিয়োগ করতে পারেন। তো সুতরাং এই সরকারটা যেহেতু 106-এর বিশেষ রেফারেন্স হয়েছে, আমাদের কাছে যদি মনে হয় শেষ মুহূর্তে যদি স্পিকার না আসেন, তাহলে হয়তো চিফ জাস্টিস বা প্রধান বিচারপতিও শপথ পড়াতে পারেন। এখানে মনে হয় সব সুন্দর করে একটা জিনিস যুক্ত করা হয়েছে, 3 দিনের মধ্যে না পড়াতে পারলে প্রধান নির্বাচন কমিশনার মানে পড়াতে পারেন, এরকম একটা বিষয় মনে হয় যুক্ত করা হয়েছে। তো এখন এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সরকার শুরু থেকে ক্লিয়ার করেনি। আমার কাছে যেটা মনে হয় সরকার এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত, কারণ আমি যদি আরেকটু আপনাকে যোগ করি, মানে সরকার 12 তারিখে কিন্তু পরে কিন্তু সরকারের আর কোনো ভ্যালিডিটি নাই। 9 তারিখে কিন্তু তারা শুল্ক চুক্তি করতেছে আমেরিকার সাথে, জানেন এটা? 9 তারিখে শুল্ক চুক্তি করতেছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি এখানে শুল্ক চুক্তির মধ্যে $1 বিলিয়ন বাংলাদেশ সয়াবিন কিনতেছে, যে সয়াবিনটা হচ্ছে জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড। বাংলাদেশ জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন, এই তেলটা পৃথিবীতে কোথাও পরীক্ষিত না, এবং আমাদের বাজারের জন্য সবচেয়ে পরীক্ষিত হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার তেল। তো সেই জায়গা থেকে এই সরকার কি বেসিসে এটা আমেরিকার সাথে কোন বেসিসে এটা চুক্তি করলো আমরা কিন্তু জানি না। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, ধরেন ওয়ার্ল্ডের 80-র দশকে যখন এরকম গ্লোবালাইজেশনের যুগ শুরু হয়, বাণিজ্যের যুগ, বা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কোনো চুক্তিতে বলা নাই যে আপনার পৃথিবীতে সমান সমান বাণিজ্য হবে, এটা কোথাও বলা নাই। কিন্তু ট্রাম্প আসার পরে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে, এবং এটার সাথেও কিন্তু ধরেন আমরা এই গভর্নমেন্ট বা ইউনূস সাহেবকে আমরা যতটুকু জানি উনি একটু ডেমোক্রেটিক মতাদর্শীর, এখন একটু রিপাবলিক মতাদর্শী গেল। তো ওভারঅল এটা একটা ইস্যু। আজকেও 3 তারিখ, 1 তারিখে চায়নার একটা টিম এসেছে, পাকিস্তানের একটা টিম এসেছে। তো এই সরকারের এত ব্যস্ততা কেন এগুলোতে? এবং আরও আমি একটু যোগ করি শেষ মুহূর্তে, সেটা হচ্ছে আপনার সরকার চলে যাবে, কিন্তু এগুলো সরকার রেগুলার ওয়ার্ক না, মানে পে স্কেল ডাবল করা, যেখানে রাজস্ব ঘাটতি রয়েছে, যেখানে বৈদেশিক ঋণ, মানে আমাদের অনেক বৈদেশিক ঋণ, যেখানে $234 বিলিয়ন পাচার কিন্তু একটা টাকা ফেরত আসেনি, সে জায়গা থেকে সরকার নতুন সরকারের উপরে বোঝা দিয়ে যাচ্ছে কিনা, মানে এই জিনিসগুলো আসলে মানে এই সরকারের এই জিনিসগুলো পরবর্তী সময় মূল্যায়ন হবে। বাট আমি আগে আশঙ্কার কথাগুলো জানিয়ে গেলাম। সবসময় যদি অনেকগুলো আশঙ্কার কথা রাকিব আল হাসান বললেন, এই আশঙ্কাগুলো আসলে নতুন যারা সরকার গঠন করবে তাদের জন্য তো বেশ কিছু চ্যালেঞ্জ এই সরকার হয়ে গেছে, অনেকগুলো চুক্তি করছে, সেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, দেশবিরোধী চুক্তি করছে কিনা, বা তার যে ওয়ার্ক সেটির বাইরে গিয়ে আসলে সে তার বক্সের বাইরে গিয়ে আসলে কিছু কাজ করছে কিনা, এবং সেটি আসলে আপনাদেরকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা রাজনৈতিক দলগুলোকে। চ্যালেঞ্জ তো একের আগাগোড়া সবটাই থাকবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর নির্বাচিত সরকারের ভিতরে কিছু পার্থক্য আছে। আপনি যা খুশি করে গেলেন, যেটাকে আমরা বোঝা মনে করছি, পার্লামেন্ট সব কিছুই বাতিল করতে পারে। নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার যদি দেশের প্রশ্নে এটা ক্ষতিকারক হয়, তো ওই ক্ষতিকারক জিনিস সাপোর্ট নাও করতে পারে। তো সেটি এখনই আমি জানি না যে কোন সরকার আসবে। আমরা ধারণা করি যে, যেমন আমি ধারণা করি এটা বিএনপি লিগালি আসবে। তো ভবিষ্যৎকে সামনে রেখে আমার কাছে যেটা মনে হয়, সবাই তো ফায়দা নেওয়ার চেষ্টা করবে। আমেরিকা না নেওয়ার কোনো কারণ নেই, এটা ইউরোপও নিতে পারে, বা অন্য কোনো দেশের সুযোগ থাকলে তারাও নিতে পারে। তো বর্তমান যে সরকার, যে কথাটা ইতিমধ্যে এখানে চলে আসছে, পত্রপত্রিকাতেও আসছে, যে অনেক উপদেষ্টা যারা পাসপোর্ট এখনো পর্যন্ত তারা আছে, কিন্তু পাসপোর্ট তারা সারেন্ডার করছে তাদের। তো এটার নিয়ে একটা আলোচনাও খুব চলছে। সরকারি যেখানে ভীত সন্ত্রস্ত, নিজের প্রতি আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না, এইগুলো তো কম বেশি টুকটাক সামনে চলে আসছে। তাহলে ওই আস্থা বিশ্বাসের ঘাটতি থাকা অবস্থায় কেউ কি তাকে বাধ্য করছে কিনা, পরিস্থিতি এরকম যদি কেউ বলে বসে, তো এখনই এত জিনিস মানে অনুমান ভিত্তিক আমি মানে বলা উচিত হবে না। আমাদের উচিত হচ্ছে একটা ভালো নির্বাচনের দিকে যতদূর সম্ভব সকল রাজনৈতিক দল বা নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এই উদ্যোগের দিকে বেশি নজর দেওয়া। আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচারণের এক ধরনের প্রোপাগান্ডার তৈরি হচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ চলে আসছে, কোথাও কোথাও বিদেশি নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছে, নানান ধরনের প্রোপাগান্ডা তৈরি হচ্ছে রাজনীতি একে অপরকে ঘায়েল করার জন্য। এই প্রোপাগান্ডায় আসলে রাজনৈতিক প্রচারণা বা যেই সংস্কৃতির কথা বলছিলেন সেটির পরিবর্তন আমরা আসলে কেন পেলাম না গণ অভ্যুত্থানের পরও? পান্নাই পাবেন, এটা হলো আমি এই জন্যই বলি যে এবার যেরকম উদারতা দেখানো হচ্ছে রাজনীতিতে, আইনের প্রয়োগ বা সাংবিধানিক বিধিনিষেধের যে প্রয়োগ, অনেক ক্ষেত্রেই দেখবেন
জাতিগতভাবে এত উদার ছিল না। এমনকি আইন আদালতও মানে দেখেও এটাকে ছেড়ে দিচ্ছে। যেমন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে রাজনীতি দলগুলোকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এই যে ঋণ খেলাফি হিসাবে যদি আমি দেখি যে বাংলাদেশে ব্যাংকগুলোতে এটা তো জনগণের টাকা, ঋণ খেলাফি হিসাবে তারা আসছে। রাজনৈতিক দলের তো দেখার দরকার ছিল, নির্বাচন কমিশন দেখতে পারত। সাংঘাতিকভাবে উদার, মানে মনে হচ্ছে যে এটাই তাদের কাজ, ছেড়ে দেয়। প্রার্থীকে তারা বলেছে যান দিয়ে দিলাম, ঋণটা দিয়ে দিয়ে। তো এখন ওই প্রার্থী না ওই ভদ্রলোক যে দিয়ে দিলাম বলে দিল প্রকাশ্যে। আইন আদালতের ক্ষেত্রেও তো আমি যেগুলো দেখছি, তা আমার কাছে মনে হয়েছে, আমি কাউকে দোষারোপ করছে না, এতটা উদারতা এই সময় একটি ভালো পিসফুল নির্বাচনের জন্যে বা রাষ্ট্রীয়ভাবে মানে কি ডেকে নিয়ে আনতে পারে, ভালো না মন্দ, সেই বিবেচনাটা আমাদের যদি না দেখতে পারি, না বুঝতে পারি যে অতীতটা কি আর এখন আমার কোন অবস্থায় আছে আর ভবিষ্যতে কোন দিকে যাব। তা আমার কাছে মনে হয়েছে নির্বাচনটা দরকার। যে সিস্টেমে চলছে তার থেকেও একটা নির্বাচনী সরকার যদি মনে করে নি তুলনামূলক খারাপ, তারপরও আপনি গণতন্ত্র ফিরছেন, এটা আবার পরিবর্তন করা যাবে। কিন্তু যে সিস্টেমে আপনি ছিলেন বা আছেন, ওই সিস্টেমের থেকে আপনি বেরোতে পারলেন না, তাহলে অনেক ঘটনার মধ্যে আপনার পড়ে যেতে পারে, মুখোমুখি হতে পারে। যেমন ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি, এই যে আজকে না গতকাল জাহাঙ্গীর গেটে মানে একটা রাজনৈতিক দলের খুব দায়িত্বশীল একটা অবস্থানে থেকে, অর্থাৎ প্রার্থী, সে যে মানে ঘটনাগুলো জন্ম দিছে সেনাবাহিনীর সঙ্গে, তো সেই জায়গাটা আমি বললাম না, সব ক্ষেত্রে তো আমরা উদার। যার জেলে থাকার কথা, যার আইনের বন্ধনের মধ্যে থাকার কথা, তারা এখন একটা রীতিমতো মানে কি বলবো, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে, সব কিছুকে চ্যালেঞ্জ করছে। এরা যদি আবার মানে ওই পার্লামেন্টের সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে, সেটা তার পার্লামেন্ট থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলের যেমন দায়িত্ব আছে, ঠিক রাজনৈতিক দলের বাইরে নির্বাচন কমিশন, আইন, ওই থেকে ওই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সমন্বিত একটি চেষ্টাই তো একটা ভালো কিছুর দিকে আমাদের নিয়ে যেতে পারে। শুধুমাত্র আমি রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোকে, এদেরকে টার্গেট করে অনেক কথা বলা যাবে, কিন্তু যারা এটা নিয়ন্ত্রণ করবে, বুঝছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কঠোর হতে হবে। আপনার আইনের সঙ্গে সম্পৃক্ত যেসব উইংস আছে তাদের কঠোর হতে হবে। এখানে তো মুখ ছিল, আমি যদি এখন না পারি, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, জামাত ক্ষমতায় নাই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এই সময় যদি সম্ভব না হয়, তাহলে আপনি দৃষ্টান্ত কিভাবে আমরা সৃষ্টি করব, এটা আমার কাছে মনে হয়েছে। বলছিলাম, আমি যদি একটু আপনার কাছে আসি, দুদু ভাই যে জিনিসটা উত্থাপন করলেন যে সেনাবাহিনীর সঙ্গে একটা সংকটের কথা তিনি বলেছিলেন, যেটি জামাতের এক প্রার্থীর সাথে হয়েছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আমি যদি সেটি সুনির্দিষ্ট করে বলি যে সেটি একজন সাংবাদিক তার পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং যেই ভিডিওটি একমাত্র সেনাবাহিনীর কাছে থাকার কথা বা সেই সময় যে সদস্যরা দায়িত্ব পালন করছেন, এই ভিডিও কিভাবে জনসমক্ষে আসে, যদি মানে দুদুভাই যেটা বলছেন ওই প্রার্থী থাকার কথা ছিল জেলে, তার ওইখানে শাস্তিটা তো দিতেই পারতো তাদের আইন বা বিধিমালা অনুযায়ী, তাহলে ভিডিওটি কেন প্রচার করা? এর আগেও দেখেছি নানান কারণে রাজনীতিবিদদের ফোন আলাপ ফাঁস করা হয়, নানানভাবেই করা হয়। তাহলে এই যে রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে, আসলে তাদের দায়িত্বের বাইরে গিয়ে তারা অন্য কোনো উৎসাহব্যঞ্জক কাজে জড়িত হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ। সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্টে থাকার কথা। এটা ওই একটা কথা আছে না যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃপুরে। দীর্ঘদিন যদি যারা দেশ রক্ষার কাজে ব্যবহৃত হবে, তারা যদি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এটা ওই শেখ হাসিনার সময় একটা ছিল, ওই বিডিআরকে দিয়ে দোকান চালু করছিল না একটা, তাদের এই সম্পৃক্ত এবং দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়। এই জনগণের সাথে যখন মেলামেশা করে, তখন এটাও কিন্তু তাদেরকে প্রভাবিত করে এবং তারা এই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। তো সেই জন্যে সেনাবাহিনীকে এই দীর্ঘদিন তাদেরকে মাঠে রাখা, অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সক্রিয় করতে না পারা, এটা তো একটা চ্যালেঞ্জিং, একটা বড় ব্যাপার। আরেকটা হলো যে এটা ওই যে আপনি আগেই বলছেন যে ফোন আলাপ ফাঁস হয়, এটা ভিতর থেকে ফাঁস না করলে তো আর কেউ ফাঁস করতে পারে না। তার মানে হলো যে কারো উপরে কারো নিয়ন্ত্রণ নেই, প্রত্যেকে সেলফ স্টাইলে চলতেছে, যার যার মতো করে চলতেছে স্বতঃস্ফূর্তভাবে।
তো সেই জন্যই বলতেছিলাম যে এখানে বাস্তবে সরকার সমস্ত কিছু যে নিয়ন্ত্রণ করা, সেই নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে। সরকারের সমস্ত মানে স্টেট যে মেশিনারিগুলো আছে তার উপরে যে নিয়ন্ত্রণ তার থাকার কথা একটা সরকারের, একটা পলিটিক্যাল গভর্নমেন্টে যেটা থাকে, এই অনির্বাচিত যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সেটা নাই, যার প্রতিফলন এগুলো আরও ব্যাপক আকারে বিভিন্ন সময়ে ঘটতেছে। 2 নম্বর কথা হলো যে এখানে কেমনে দেখবেন, এখন একজন আমাদের এক দলের একজন নেতা তিনি বললেন ক্যান্টনমেন্টে বোমা মেরে উড়িয়ে দিতে বললেন। তারপর ক্যান্টনমেন্টে কি কথা হয় সেগুলো এসে আবার বাইরে বলে দিয়ে দিচ্ছে, সেনাপ্রধান কার সাথে 1-to-1 কথা বললো সেগুলো পাবলিক করে দিচ্ছে। তার মানে হলো যে এথিক্সও এগুলো মেনটেন করেন। এখন আপনার সাথে আমার ফোন আলাপ, আপনার সাথে বা পার্সোনাল টক, সেটা ব্যক্তিগত আলাপ, এই ব্যক্তিগত আলাপ যদি পাবলিকলি হইতো তাহলে তো আমি পাবলিকলিই করতাম। তার মানে আমি আমার এথিক্সটা মেনটেন করতেছি না, আপনার সাথে কী আলাপ হলো সেটা আমি এসে বাইরে বলে দিলাম। এই যে মানে নিজস্ব যে একটা প্রাইভেসি, নিজস্ব যে গোপনীয়তা এবং এথিক্যাল একটা মোরাল বাইন্ডিংস থাকা দরকার, সেই বাইন্ডিংসগুলো কেউ আর মেনটেন করতেছে না, যে কারণে এগুলো করতেছে। আর একটা হলো যে ওই যেটা সরকারও আমি দেখছি যে নির্বাচনের কথা বলতেছি, আমি একটু ওইটা যোগ করি যে নির্বাচনটার ব্যাপারে একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সরকারের যে অকণ্ঠ মনোযোগ থাকা দরকার ছিল, সেই মনোযোগ নাই। তার থেকে পত্রপত্রিকাই বেরিয়েছে সরকারের কিন্তু এখন মনোযোগ হলো ব্যয়বহুল কেনাকাটার মধ্যে, যেটা বললো এই যে শুল্ক বাণিজ্য যে চুক্তি এই 9 দিন আগে কেন করা দরকার, 3 দিন আগে কেন করা দরকার। জাপানের সাথেও করতেছে 6 দিন আগে, 6 তারিখে করতেছে একটা, 6 দিন আগে জাপানের সাথেও একটা। তার মানে এই যে চুক্তিগুলো, এই চুক্তিগুলো এনডিএ চুক্তি, যেটা গোপন চুক্তি বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের মধ্যে কী আছে সেগুলো কিন্তু প্রকাশ করতেছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে যারা পরিচালনা করতেছে এখন, এই যে আলী রিয়াজ সাহেব, উনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ছিলেন। এখানে জুলাই সনদের মধ্যে আছে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে আলোচনা করে তাদের সম্মতির ভিত্তিতে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে হবে। এখন তো উচ্চকক্ষ নাই, নিম্নকক্ষ নাই, তো কার সাথে আলোচনা করতেছে? তাহলে এই যে এত আন্তর্জাতিক চুক্তি যেই সরকার করতেছে, এদিকে কেন এত মন্তব্য? আর 8 দিন পরে নির্বাচন, নির্বাচিত সরকার আসবে, পার্লামেন্টে আলোচনা হবে, আলোচনার পরে তারপর সেগুলো নিয়ে সিদ্ধান্ত হবে কি হবে না হবে। তো এই যে মনোযোগগুলো এবং এই যে ব্যয়বহুল যে কেনাকাটায় মনোযোগ, এখন বোয়িং কিনতে হবে 14টা, কেন? এখনই দরকার কি? তাহলে এই 14টা বোয়িং কেনার ক্ষেত্রে আগে যেগুলো হতো যে যত বড় কেনাকাটা তত বড় দুর্নীতি, তত বড় কমিশন, এখনও কি সেই কমিশন? এখন এই যে এগুলো হয় কি মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়। এই কয়েকদিন আগে এখন এই যে খলিলুর রহমান নিয়ে আমাদের নিরাপত্তা উপদেষ্টা, উনি, তারপরে একজন ওই যে আইটি বিশেষজ্ঞ ফয়েজ আহমেদ তৈয়ব, এবং আরেকজন আছে নির্বাচন কমিশনের সচিব, তাদেরকে 3 জনকে পরিচালনা পরিষদের কেন সদস্য করলো, পরিচালক করলো বিমানের? ওনারা এই বিমানের পরিচালনা পরিষদের দায়িত্ব কেন নিতে হলো এই কয়দিন আগে, নির্বাচনের এই কয়দিন আগে? তার মানে এইটাই মানে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি করে যে এই সরকারও বিগত সরকারের যে ধারাবাহিকতা, এটা সেই সরকারের যে এক্সটেনশন সমস্ত ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, ঘুষের ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে, সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটাই রক্ষা করতেছে। সেই জন্য মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহ এবং অবিশ্বাস, যেই জন্য দেখেন এই যে এদের সংস্কারটা বলতে আমাদের ওই যে একজন ছিলেন দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান ইফতেখারুজ্জামান, উনি তো বলছি, কালকেই বলছেন, উনি বলছেন যে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। সরকারের যে সংস্কার প্রস্তাব, সংস্কার পরিকল্পনা, সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। তার মানে তারাই বলতেছে। এর আগে একটা বলছে জুলাই সনদ আমি মানি না, নারী সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন শিরিন পারভিন হক, উনি বলছেন যে এই জুলাই সনদ এটা ভুগাস, এটার মধ্যে কোনো নারী ইস্যুই নেই, নারীদের কোনো বক্তব্যই নেই, এই ঐক্যমত্য কমিশনের কোনো নারী সদস্যই ছিল না একজনও। তাহলে এই নারীদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাও একটা পরিষ্কার। তো এইগুলো নিয়ে যে একটা জগা খিচুড়ি এখানে পাকিয়ে ফেলছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই জন্য এই যে সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, এগুলো কেমনে থাকবে? যে বলুন কি ঋণ খেলাপিরা হয়েছে, এখন শত কোটি টাকা নিয়ে তারা নির্বাচনের মাঠে এখানে নামছে, তাহলে তাদের সাথে অন্যান্যদের যে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে হবে? তাহলে একজন টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে, আরেকজন খালি হাতে যাচ্ছে। তো এই প্রতিযোগিতা, এই অসম প্রতিযোগিতা তো হচ্ছেই, এবং সেই প্রতিযোগিতার সূত্র কিন্তু আরপিওর মধ্যে নির্বাচন কমিশনই করে রাখছে। যেমন ধরেন সর্বোচ্চ ব্যয়ের সীমানা 81 লাখ টাকা গাজীপুরে এবং 26 লাখ টাকা ঝালকাঠিতে, তো সেই ক্ষেত্রে 10 টাকা পার ভোটার। কিন্তু তারপরেও কিন্তু এই ব্যয় সীমার মধ্যেই সীমিত থাকবে না, এর থেকে অনেক গুণ বেশি তারা নির্বাচনে ব্যয় করবে, এবং সেটা হলফনামায় যে শপথ নেবে, যে বলবে যে আমি এই ব্যয় সীমার বেশি আমি খরচ করি নাই। তার মানে মিথ্যা কথা বলেই তারা সংসদ সদস্য হবে। এই যারা মিথ্যা কথা বলে সংসদ সদস্য হিসেবে শপথ নেবে, তারা সংসদে যে দেশের জন্য, জনগণের জন্য কি কল্যাণকর কাজ করবে, ভালো কি কাজ করবে? কারণ সে নিজেই তো একটা মিথ্যাবাদী হিসাবে, মিথ্যুক হিসাবে প্রমাণিত হচ্ছে।
ফরিদুল হক, সবাই শঙ্কা দেখছে, একই সঙ্গে প্রচার প্রোপাগান্ডা হচ্ছে, সামাজিক মাধ্যম এক ধরনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা এই নির্বাচনে আপনাদের সামনে বা রাজনৈতিক দলগুলোর সামনে? না, সামাজিক মাধ্যম সহ আমাদের পুরো টেকনিক্যাল মানে কি বলে টেকনোলজি এবং বিশেষত এআই সব মিলিয়ে এটার যে ব্যবহার, এটা তো এইবারই প্রথমবারের মতো আমরা এত ব্যাপক পর্যায়ে ব্যবহারের মানে মুখে দাঁড়িয়ে আছি। সেটা তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা মানে এইবারের নির্বাচনের জন্য এটা একটা বড় ফ্যাক্টর। অনেকগুলো বড় ফ্যাক্টর আছে এই নির্বাচনের জন্য, যে ফ্যাক্টরগুলো আমাদের জন্য নতুন, একদমই নতুন। এই ফ্যাক্টরগুলো আমরা আগে কখনো ফেস করিনি, এটা আমাদের অভিজ্ঞতার মধ্যে নাই, আমাদের জ্ঞানকাণ্ডের মধ্যেও নাই। তো এটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর। তো এইটার মানে কি বলে যে এটার প্রতিক্রিয়া কিংবা এটার ব্যবহারের ফলাফল কিভাবে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটকে প্রভাবিত করবে, এটা তো জাজ করা কঠিন। আমি একটা ওই যে বিষয়টা যেহেতু তুলেন, আমি এই বিষয়টা একটু মানে একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে জাহাঙ্গীর গেটের যে ঘটনাটা, প্রথমত হচ্ছে যে জামাতের প্রার্থী খালেদুজ্জামান সাহেব ভিডিওতে যতটুকু দেখা গেছে উনি যে আচরণ করেছেন, এই আচরণ নিন্দনীয়, এটা নিয়ে কোনো মানে বিতর্কের অবকাশ নেই। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, ভিডিও নিয়ে আরেকটা কথা বলতে হয়, ভিডিওটা শুরু হচ্ছে যে এখান থেকে আর শেষ হচ্ছে যে এখান থেকে, মানে উনি নিশ্চয়ই হঠাৎ করে ওখানে এসে দাঁড়ান নাই, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি ওইখানে দাঁড়াইছেন। তারপরে তাই ক্যামেরাটা কি ওই সময় অন হয়েছে না আরও আগে থেকে অন করা ছিল? তাহলে পুরো ভিডিওটা দেখলে বোঝা যেত যে উনি আসলে কোন প্রেক্ষিতে ওইরকম উত্তেজিত হয়ে গেলেন। এটা একটা মানে প্রশ্ন রয়ে যায়। আর একটা প্রশ্নের জায়গা হচ্ছে যে এইটা নৈতিকভাবে এক ধরনের এই বাদানুবাদ করা, এই ধরনের দায়িত্বশীল মানুষের কাছ থেকে এই ধরনের আচরণ, এটা নৈতিকভাবে ভুল হতে পারে, কিন্তু এটা আসলে আইনি ভুল কিনা কিংবা আইনগতভাবে এটা অপরাধ কিনা, এটার ব্যাপারে আমার ঠিক একটু আছে, সন্দেহ আছে। কিন্তু বডি ক্যামের যে রেকর্ড বাইরে আসলো, এটা যে করলো এটা অপরাধ, একদম পরিষ্কার অপরাধ। এটা সেনাবাহিনীকে ধরেন একটা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলের পক্ষে নিয়ে যাচ্ছে এবং আর অন্যদের বিপক্ষে দাঁড় করা দিচ্ছে, এবং এটা কিন্তু করতেছে পুরো সেনাবাহিনী না, সেনাবাহিনীর কতিপয় সদস্য কিংবা কর্মকর্তা কিংবা অফিসার। এইটা কিন্তু সেনাবাহিনীকে এই নির্বাচনী যুদ্ধের মধ্যে একটা পক্ষে ঠেলে দেওয়ার একটা তৈরি করা হচ্ছে, এবং সেনাবাহিনীর সাধারণ সদস্যদেরকে উস্কে দেওয়া হচ্ছে একটা গোষ্ঠীর দিকে কিংবা একটা পক্ষের দিকে। এটা একটা অপরাধমূলক কার্যক্রম। কিভাবে এই ভিডিওটা ফাঁস হলো এবং কিভাবে এই ভিডিওটা খণ্ডিতভাবে প্রচার হলো এবং কারা এটা করলো, এটা আইএসপিআর এর বক্তব্য দেওয়া উচিত। দায়িত্বশীল জায়গা থেকে তাদের এটা ভূমিকা নেওয়া উচিত। আমরা মোটেই চাই না যে বাংলাদেশের যে সেনাবাহিনী জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকা নিয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীদের অন্তত তরুণ অফিসাররা এবং মাঠ পর্যায়ের যে সেনা সদস্যরা, তারা যে ভূমিকা নিয়েছিল, জনগণের পক্ষে দাঁড়িয়েছিল, সেইটা এখন আবার কোনোভাবে বিভক্ত হোক, বিভাজিত হোক এবং এইখানে একটা ঘোলাপানি তৈরি হোক এবং এই ঘোলাপানিতে কেউ এসে মাছ শিকার করার সুযোগ না পাক, এটা আমরা কোনোভাবেই চাই না। রাকিব হাসান, এই বিষয়গুলো তো বেশ আলোচিত হয়েছে, কিন্তু সেনাপ্রধান যদিও বলেছেন সুন্দর নির্বাচনের জন্য সবাই ঐকান্তিক, আমরা সেই জায়গায় ভরসা রাখতে পারি কিনা? আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি ভরসা রাখতে পারি, কারণ হচ্ছে ধরুন সেনাবাহিনীর শেখ হাসিনা সেনাবাহিনীটাকে আসলে যেভাবে পরিচালিত করতে চেয়েছিল, আপনি যদি বিডিআর বিদ্রোহের পর ঘটনাগুলো পর্যালোচনা করেন, আপনি জানেন সেনাবাহিনীরা কিন্তু এখন মিশনের দিকে ওদের কোনো ফোকাস থাকে না, কারণ ওনারা সব ব্যবসা বাণিজ্য করতে পারে, রাস্তার টেন্ডার পায়, তারপরে চালের টেন্ডার পায়, গমের টেন্ডার পায়, অনেক কিছু পায় ওরা। তো সুতরাং একটা সেনাবাহিনীকে পিছনে আমরা যে পরিমাণ আমাদের ইনভেস্টমেন্ট এবং সেনাবাহিনীকে তৈরি করা, সেনাবাহিনীর আর অন্যান্য মানে পুলিশ বা এই যে সংস্থাগুলোর সাথে সেনাবাহিনীর একটা পার্থক্য আছে, কারণ সেনাবাহিনীর মাইন্ডসেট একটা মনস্তাত্ত্বিক দিকটা গঠন করা হয় যুদ্ধের জন্য, মানে সে সবসময় একটা যুদ্ধের মনস্তাত্ত্বিক দিক নিয়ে এসে থাকবে। এখন তাকে আপনি 1.5 বছর ধরে আপনি সিভিল ফোর্সের সাথে এঙ্গেজ করে ফেললেন, মানুষের সাথে এঙ্গেজ করে ফেললেন, এতে যেমন তার রেগুলার প্র্যাকটিস, ট্রেনিং সব কিছু একটা বাধাগ্রস্ত হচ্ছে, একই সাথে এই সময়টা কিন্তু ধরেন প্রতিপক্ষের জন্য শর্ট আউট করতে কিন্তু সুবিধা। কারণ কি, আরেকটা জিনিস আপনি দেখেন, আমি আজকে ওই খালেকুজ্জামানের ভিডিওটা, আমি যতটুকু জানি যে ভিডিওটা অনেক আগের, আজকের না, এটা বেশ কয়েকদিন আগের, হ্যাঁ কয়েকদিন আগের, এবং উনিটা নাকি মীমাংসা করে ফেলেছেন। ওই যেটা ফরিদ ভাই বললেন, আমিও সেম প্রশ্ন, কারা এটা করলো? কারণ একটা পক্ষ চায় যে সেনাবাহিনীর সাথে জনগণের একটা সরাসরি ক্ল্যাশ লাগুক, এটা খুব স্পষ্ট, সেটা দিয়ে রাজনৈতিক ফায়দা আদায়ের একটা, এটা লোকাল ফ্যাক্টর এবং ইন্টারন্যাশনাল ফ্যাক্টরের সাথে জড়িত। এবং আমি আপনার সাথে যোগ করি, ধরুন সেনাবাহিনীর সাথে যদি আপনি জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারেন, তাহলে ধরেন সিভিল ওয়ারের কাছাকাছি একটা পরিস্থিতি তৈরি করা যায়, এবং সাথে সাথে এখানে বিদেশি শক্তিগুলো কাজ করা খুব সুবিধা। কারণ আপনার মেইন ফোর্সকে যদি ধরেন আপনার একটা বৈদেশিক শক্তি যদি বাংলাদেশে আক্রমণ করে, আইদার মিয়ানমার, ইন্ডিয়া, সে ফর এক্সাম্পল, তাহলে প্রথম কিন্তু এটা অ্যাটাক ফিরাবে হচ্ছে সেনাবাহিনী।
তাকে যদি আপনি দুর্বল করে দেওয়া যায় তার মানে হচ্ছে কি আপনার সার্বভৌমত্ব আপনার রিজিওনাল সিকিউরিটি কিন্তু হ্যাম্পার মধ্যে ইভেন অ্যাটাকটাও তো তার উপরে প্রথম এই হবে দুর্বলতা এক্স্যাক্টলি আমি সেটাই বললাম তার উপরে প্রথমটা পড়বে না, আমরা কিন্তু এই দুর্বলতার বাইরে সেনা প্রধান যে কথাটি বলেছেন সেই জায়গাটায় ভরসা রাখার আচ্ছা সুযোগ ভরসা আমরা রাখার সুযোগ হচ্ছে পাই। কিন্তু আমি ওই প্রসঙ্গে আসতেছি। ধরেন আমাদের গণ অভ্যুত্থানের সেনাবাহিনী শেষ মুহূর্তে যে ভূমিকাটা নিল সেটা যদি সে না নিত তাহলে ধরেন শেখ হাসিনার পতন আরো বিলম্ব হতে পারতো, আমাদের 1400 জায়গা 14 লাখ মানুষ মরতে পারতো। কারণ কি আপনি খেয়াল করুন এরশাদ পতনের লাস্ট মোমেন্টে কিন্তু তখনকার জেনারেল যে নুরুদ্দিন ছিলেন তিনিও কিন্তু এরশাদ থেকে সমর্থন উঠে এনেছিল। পৃথিবীতে যতগুলো সরকার এবার পতন হয় শেষ মুহূর্তে সেনাবাহিনী বা এই জন্য ফোর্সরা সমর্থন উঠে নেয়, এটাই বাস্তবতা। যদি না উঠে না তাহলে কি হয় জানেন, সর্বশেষ মিয়ানমার সরকার পড়তে গিয়ে পড়ে নেই। কারণ কি জানেন, ওখানে আইজিআরসি এতগুলো মানুষ মরছে, অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, 20-25 হাজার মানুষ মারা গেছে, কিন্তু তারপরেও ইরানের সরকার পতন হয়নি। কারণ কি ওদের যে ফোর্স আইজিআরসি শেষ মুহূর্তে সমর্থন ছড়ায় নেই, সেই ইরানের সরকারের পক্ষে ছিল। এই হচ্ছে বেসিক পার্থক্য। এটা যদি আমাদের পলিটিক্যাল সার্ভিসের না বোঝে তাহলে এটা তাদের ব্যর্থতা, দেশের ব্যর্থতা এবং তাদের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের ব্যর্থতা। এখন দেখুন যে একটা গোষ্ঠী আমি আপনার এই জিনিসগুলো মিস করে যাচ্ছেন মনে হয় সম্ভবত। আজকে 3 দিনের একটু যদি ডেমোগ্রাফিক সিনারিগুলো দেখেন, প্রথম দিন গত 3 দিনের আমি বিস্তারিত ঘটনাটা বলি। প্রথম দিন হচ্ছে কি আপনার জামাতের আমিরের বলে টুইটার হ্যাক হয়েছে, নারীদের একটা আপত্তি শব্দ নিয়ে একটা তুলকালাম ঘটে গেল। ওনারা কিন্তু সঠিক প্রমাণ দিতেও পারেন না যে আসলে কি হ্যাক হয়েছে বা হ্যাক হয়নি, গেল এটা প্রথম দিন। তারপরের দিন আসলো গতকাল চিটাগাঙে আর একটা বিতর্ক উস্কে দিল, বুঝে হোক না বুঝে হোক, মানে ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক, উস্কে দিল কি উরি বোল্ট সবার আগে বলেছেন কর্নেল ওলি। এখন এটাকে জামাতের লোকরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে উরি বোল্ট অর্থে বিদ্রোহ করা। এটা আমরাও জানি, এটা আমরা এতটা মূর্খ না যে উরি বোল্ট অর্থে বিদ্রোহ করাটা জানবো না। কিন্তু উরি বোল্ট ভাষাগত প্রয়োগে গিয়ে না উরি বোল্ট আমাদের স্বাধীনতার ঘোষণাটা শুরু হয়েছিল উরি বোল্ট দিয়ে, সুতরাং উরি বোল্টের বাবানুদিক অর্থ হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়া। এখন এটা অন্যের মুখ দিয়ে সবাই কে দিচ্ছে না দিচ্ছে এটা অর্থ বলা অর্থ হচ্ছে কি আপনি ইন্টেনশনালি এখানে একটা নতুন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আপনার বিতর্ক তৈরি করতে চাচ্ছেন। আপনি সোজা বাংলা বলে দিতে পারেন যে মুক্তিযুদ্ধ ঘোষণা করছে গোলাম আজম, এটা বললে তো আর কোনো সমাধান থাকে না, এটা বললে সলিউশন হয়ে যায়, গেল এটা। সেকেন্ড 3rd নাম্বার দিন আজকে হলো কি এই যে সেনাবাহিনীর ঘটনাটা আজকে ঘটলো, পুরনো একটা ঘটনা আজকে টেনে আনা হলো। একই দিন আপনি দেখেন গোলাম আজমের ছেলে জনাব ব্রিগেডিয়ার আজমি তিনি আজকে আবার রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলেন। তো এখন এই জিনিসগুলো যদি আপনি সিনিয়রিটি মিলান, আমি মনে করি যে এই জিনিসগুলো আসলে ইলেকশনকে কেন্দ্র করে এটা আইদার ইঞ্জিনিয়ারিং হোক অথবা ইলেকশনকে কোনোভাবে মানে বাধাগ্রস্ত করা হোক অথবা এটাকে কোনোভাবে হ্যাম্পার করা যায় কিনা এটার সাথে সংশ্লিষ্ট রাজনীতি দলগুলো আমি আশা করবো তারা বিবেচনা করে দেখবে। এবং সেনাবাহিনী আমি মনে করি যে বাংলাদেশের গণদূতের জন্য তারা একটা বিশাল ভূমিকা রাখছে এবং আমি মনে করি যে তারা দ্রুত ইলেকশনের পরে তারা আবার ব্যারাকে ফিরে যাবে এবং বাংলাদেশের শান্তি রক্ষার জন্য তাদের যে রেগুলার অ্যাক্টিভিটি সেটা তারা করবে। এবং এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে যখন আসবে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের মানুষের সাথে সার্বভৌমত্বের সাথে এই ভূখণ্ডের সাথে তারা দাঁড়াবে। সংকট পিরিয়ডে নির্বাচনের দিকে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের নির্বাচনে সবসময় আমরা দেখি বিদেশি রাষ্ট্রের নানান ধরনের আগ্রহ এবং এই কিছুদিন আগেও দেখলাম যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, এই ধরনের ওয়াশিংটন পোস্টের রিপোর্ট রয়েছে, নানান দূতাবাসগুলোর এই ধরনের এক ধরনের রয়েছে। আপনাদের কাছে আসলে কি মনে হয় বিদেশি রাষ্ট্রে কেন এই বাড়তি আগ্রহ, আমাদের নির্বাচন এলেই কেন তারা এরকম দৌড়ঝাঁপ করেন? না এটা যে এবারই করছে এমন না, সেটি বললাম যে কেন মানে সবসময় তারা তাদের দেশের স্বার্থ রক্ষার্থে তাদের মতো করে হয়তো চায় যে নির্বাচন যারা অংশগ্রহণ করছে তাদের লোকগুলোকে যেন মানে ভালো অবস্থাতে থাকে বা আসতে পারে, এমন হতে পারে। অথবা এমন হতে পারে যে তারা যেভাবে দেখছে পরবর্তী সরকার যেন তাদের সেই জিনিসগুলো মানে আছে না স্বার্থ উদ্ধারে ভূমিকা রাখে। তো আমি যেভাবেই বলি না কেন আমাদের মতো মানে দেশগুলোতে বিদেশিদের আনাগোনা এটা খুব নতুন কিছু না, তবে আমাদেরকে আবার সতর্ক সজাগ থাকতে হবে যে আমরা কার সঙ্গে কতটুকু মিশবো, কতটুকু চলবো, কিভাবে চলবো। বিশেষ করে যারা আগামী দিনে প্রতিনিধিত্বমূলক অবস্থায় পৌঁছানোর মতো ক্ষমতা রাখে তাদেরকে আরও বেশি সজাগ সতর্ক থাকতে হবে। যেমন এখন একটা ঘটনা বলি আপনার, এই ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশ, তো তারা একটা সময় পর্যন্ত প্রায় দীর্ঘ সময় 3টা সরকারের যে নির্বাচন অতীত সরকার অর্থাৎ শেখ হাসিনার সময় 3টা নির্বাচন তো নির্বাচন না, নির্বাচন আমার তামাশা হয়েছে। সেই দেশটা প্রথম একটা মালা তৈরি করে রাখতো আমার ধারণা, নির্বাচন শেষ ঘোষণার 5 মিনিটের মধ্যে ছুটে গিয়ে প্রধানমন্ত্রী গিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে এটা পড়াই দিয়ে আসছে, সমর্থন দেয়। তারা এখন কি পজিশন আছে, যেহেতু নিকটবর্তী আমাদের সব থেকে কাছের দেশ হচ্ছে এই পার্শ্ববর্তী দেশটি,
যে কোনো দেশের সঙ্গে আপনার স্বার্থ রক্ষা এবং উদ্ধারের প্রশ্নে কূটনীতিক সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কতটা সাফল্যের পরিচয় দিবেন, অর্থনৈতিক কূটনীতি বা অন্যান্য বিষয়গুলো, সেটা তো আপনার দক্ষতার উপর নির্ভর করবে। তো এখন সামনের দিনগুলোতে আপনি যেভাবে এগোবেন, যেমন মুসলিম বিষয়, যেমন শেখ মুজিবের সময় যে দুর্ভিক্ষর মুখোমুখি আমরা হয়েছিলাম, আবার তার যে করুণ পরিণতির পরে শহীদ জিয়া রহমানের প্রতি যেরকম মিডিল ইস্ট, তো শেখ মুজিবের সময় শেখ মুজিব সম্ভবত, আমি যতটা 3.5 বছর একবারের জন্য সৌদি আরবে মক্কায় হজও করতে যেতে পারেনি বা দাওয়াতও পায় নাই। সেই সময় যে বিরূপ পরিস্থিতিগত কারণে সেটা তিনি পুনরুদ্ধার করার আগেই ওআইসি সম্মেলনে গেছেন বটে, কিন্তু ওই সময় ব্যাপক সমর্থন তো না পাওয়ার কারণে অর্থনৈতিক কূটনীতিতে তিনি ফেল করেন এবং বলা যায় যে আমরা যে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিলাম সেটা কূটনীতির ব্যর্থতার কারণেই বলা যায়। অর্থাৎ আমাদের সব কিছুই ছিল, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা একেবারে ন্যূনতম পর্যায়ে ছিল। এটা অমর্ত্য সেনের গবেষণায় প্রকাশ পায়। এখন আমরা কিভাবে এগোবো আগামী দিনগুলোতে? নির্বাচন তো একটা ফ্যাক্টর, পরবর্তীতে কিন্তু অনেকগুলো বিষয় আমরা মুখোমুখি হচ্ছি। সেই মুখোমুখি হওয়ার মীমাংসাটা কূটনৈতিক সাফল্যের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে। বিদেশি রাষ্ট্রের বিষয় আসলে মুচলেকা শব্দটি, দেশ বিক্রি, এই দুটি শব্দ বেশ সামনে চলে আসে। এই শব্দগুলো কেন আসে? আমাদের রাজনৈতিক দলগুলো কি বিদেশ মুখাপেক্ষি সবসময়? এর জন্য আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, বিশেষ করে ক্ষমতাসীন এবং ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলগুলো। একটা রাষ্ট্রদূতের তার র্যাঙ্কটা কি? একটা ডেপুটি সেক্রেটারি র্যাঙ্ক। আমাদের দেশের কোনো ডেপুটি সেক্রেটারি আমেরিকায়, ইভেন ভারতে গিয়ে তাদের দেশের রাজনীতি সম্পর্কে তাদের সরকার প্রধান বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানকে কোনো সবক দিতে পারবে না। তার মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোই কিছু হলেই যায় তাদের কাছে যে নালিশ দেয়, তাদের কাছে যে হাজির হয়ে যায়, তারাই যেন জনগণের কাছে যায় না। জনগণ যে ক্ষমতার মালিক এটা ভুলে গিয়ে বিদেশি যে যারা আছে, তা মানে সাম্রাজ্যবাদী দেশ বা বড় শক্তি, পরাশক্তি, সেই সমস্ত দেশগুলোর কাছে যায়, তারাই এসে এখানে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। এই দৈন্যতার জন্যই তারা সুযোগ নেয়। এটা যে কেউ নেবে, যে কোনো দেশ, আপনিও নেবেন, আমিও নেব, যদি আমি ওই ধরনের রাষ্ট্র হই, সরকার হই। তো সেই জন্য সুযোগটা করে দেয় আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, যেই কারণে তারা এখানে এসে ছড়ি ঘোরানোর জন্যে তারা সুযোগ পায়। এবং সুযোগ পেলে তো তারা তাদের স্বার্থটা রক্ষা করবে। এখন ভারত চাইবে ভারতের স্বার্থ রক্ষা করতে, চীন চাইবে চীনের স্বার্থ রক্ষা করতে, আমেরিকা চাইবে আমেরিকার স্বার্থ রক্ষা করতে। যার যার স্বার্থ সে রক্ষা করতে হবে। আর আমার স্বার্থ, আমার দেশের সরকার এবং আমার দেশের রাজনৈতিক দল, তারা আমাদের দেশের স্বার্থ রক্ষা করার জন্য মরিয়া হয়ে থাকতে হবে। তো সেই দিকে আমাদের নজর নাই, সেই জন্য তারা এটা চায়। সেই জন্য এই মুচলেকা দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া। একবার বললেন যে গ্যাস রপ্তানি করতে চাই নাই বলে আমি ক্ষমতায় থাকতে পারি নাই, শেখ হাসিনা বললেন। আরেকজন বললেন যে সেন্ট মার্টিন দিতে চাই নাই বলে আমি এখন ক্ষমতাচ্যুত হয়ে গেছি। এরকম নানা ধরনের যে বয়ান, সেগুলো আমরা দেখছি। সেন্ট মার্টিন দেওয়ার চেয়েও বড় জিনিস কিন্তু দিয়ে দিচ্ছে বিভিন্ন সময়ে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন, আমাদের দেশের সবচেয়ে আমদানি রপ্তানি বাণিজ্য হয় নিউমোনিং কন্টেনার টার্মিনাল। 1000 কোটি টাকার উপরে রাজস্ব সেই টার্মিনাল থেকে আমদানি হয়, আমরা সরকার পায়। তাহলে সেই টার্মিনালটা কোনো ধরনের আলোচনা ছাড়া, কি চুক্তির শর্ত কি থাকতেছে সেগুলো গোপন রেখে সেই টার্মিনালটা দিয়ে দিচ্ছে। আমরা আলোচনা করেছি। ফরিদুল্লাহ খান, আমরা একটু যেতে চাই যে আপনারা তো গণ অভ্যুত্থানের পরে বেশ ইস্টার্নের আধিপত্যবাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিয়েছেন। মুচলেকার বিষয়টি কেন বাংলাদেশের রাজনীতিতে বারবার আসে? আর একই সঙ্গে যে নির্বাচনী ইশতেহারে আপনাদের আসলে কি থাকতে পারে বা সামনে কি দেবেন জনগণকে রাষ্ট্র গঠনের জন্য? আমরা ইশতেহার অলরেডি আমরা দিয়েছি, 36 দফা একটা ইশতেহার দিয়েছি। এবং এখানে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার অবস্থান আছে, অনেকগুলো জায়গাতেই আছে। তো এমনিতে মুচলেকার ব্যাপারটা এটা আসলে একটা রাজনৈতিক মানে কি বলে যে কৌশল হিসেবে, একটু ধরেন কূটকৌশল হিসেবে ব্যবহার করা হয় আর কি। কিন্তু আমাদের একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যে ফিরোজ ভাই যেটা বললেন যে আমাদের রাজনৈতিক দলগুলো এই সুযোগ করে দেয় কিংবা দিয়েছে, এর আগে আমরা এটা দেখেছি। এখানে ঘটনাটা যেটা হয়েছে, আমি যেভাবে দেখি আর কি, এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে আমাদের মানে এই যে মনোজগৎ, আমাদের নেতারা ধরেন এইভাবে ইন্ডিপেন্ডেন্ট যে হয়ে উঠতে পারে না, তারা জনগণের কাছে না গিয়ে কোনো একটা শক্তির আশ্রয়ে থাকতে চায়। এটার ঐতিহাসিক পরিক্রমা আছে। ঐতিহাসিক পরিক্রমাটা হচ্ছে যে আমরা তো আসলে মূলত
জমিদার তন্ত্রের পরের পর্বে আছি। জমিদার তন্ত্রের পরের পর্বে আছি। এখন আবার আরেক ধরনের জমিদার তন্ত্র তৈরি হয়েছে, যেই কারণে ধরেন এই যে বিরাট ঋণ খেলাপিরা সংসদে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, বিরাট বিরাট ঋণ খেলাপিরা। এবং এই যে ধরেন আমাদের এই যে কনস্টিটিউয়েন্সি বেসড যে ইলেকটোরাল যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা সংসদীয় আসনে যিনি এমপি হবেন, ওই এমপি আসলে সংসদীয় আসনের প্রায় ভাগ্য বিধাতা। ওনাকে কি করতে হয়, ওনাকে শুধু হচ্ছে ওনার যে লোকাল যে ভাইসরয়, বা উনি জমিদারিটা পেলেন আর কি 5 বছরের জন্য, ওনার যে লোকাল ভাইসরয়কে শুধু ঠিক রাখতে হয়। ভাইসরয়ের আবার সংকট হচ্ছে, ভাইসরয় তো ভাইসরয় না, ভাইসরয় তো রানী এলিজাবেথ ছিল। এই জন্য আমাদের যারা ভাইসরয় হয় তারা একজন করে রানী এলিজাবেথ খুঁজে। তো এটা কখনো মোদি হয়, কখনো অন্য কেউ হয়। হ্যাঁ, এইটা হচ্ছে যে ধরেন ঐতিহাসিক সিলসিলা। এটা আরেকটা বড় কারণ হচ্ছে, হ্যাঁ আমি এক মিনিটে শেষ করবো। আরেকটা বড় এটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে যে মনোজগৎ। কারণ আমরা তো কলোনি থেকে এসেছি, কলোনি তো আপনার দীর্ঘ দাগ রেখে যায়, পোস্ট কলোনিতেও দ্রুত এটা যায় না, কারণ আমরা এটার কাউন্টার মানে কি বলে যে কলোনির কাউন্টার আমরা তৈরি করতে পারি না, হেজিমনি তৈরি করতে পারি না। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের কাঠামো, রাষ্ট্রের কাঠামোটা হচ্ছে এরকম যে এই কাঠামোটাই ওই যে দেখেন জমিদার তৈরি করতেছে, দিচ্ছে, একজন প্রধানমন্ত্রীর কাছে সকল ক্ষমতা থাকছে, এবং রাষ্ট্রটা খুবই ধরেন সেন্ট্রালাইজড, পাওয়ারটা সেন্ট্রালাইজ জায়গাতে থাকছে। তাতে করে এটা টিকিয়ে রাখতে বিদেশি ধরেন লাগে, এরকম একটা ধরনের লাগছে। রাকিব আল হাসান, আমরা কার্ড বিক্রির খবর শুনি বিদেশের সাথে মুচলেকা দেওয়া, জনগণের সাথে কেন রাজনৈতিক দলগুলো আসলে মুচলেকা দেয় না বা দিতে পারে না, বা সেই ধরনের সম্পর্ক কেন তৈরি করতে পারে না? জি, আপনাকে আবার ধন্যবাদ। জনগণের সাথে সম্পর্ক মুখে মুখে তো দেয়, ইশতেহার দেয়, প্রতিশ্রুতি দেয়, এখনো দিয়ে বেড়াচ্ছে, সবই দিয়ে বেড়াচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ধরেন ওই ওনারা যে কথাগুলো বলছে, আমি এটা অন্য অ্যাঙ্গেলে বলি। ধরেন আমাদের রাজনীতিবিদরা হচ্ছে ধরেন যে দেবী যে ফুলে তুষ্ট তাকে সে ফুলে তুষ্ট করতে চায়, এটা একটা বড় সমস্যা। এবং যেটা থেকে বেরোয়ার একটা বড় সুযোগ ছিল এই সরকারের মধ্যে, কিন্তু সরকারও সেটা করলো না। আমরা এখানে সংস্কার অনেক কিছু নিয়ে কথা বললাম। ধরেন হাসিনার আমলে তো গত 17 বছর কিছু না কিছু উন্নয়ন তো হয়েছে, দৃশ্যমান কিছু উন্নয়ন তো হয়েছে, কিন্তু এই উন্নয়নগুলো নিয়ে কথা বলার সুযোগ নাই কেন? কারণ এই উন্নয়নগুলোর সাথে বিশাল পুকুর চুরি জড়িত, দুর্নীতি জড়িত। এখন এত দুর্নীতি থাকলে এই ডেভেলপমেন্টটা বা উন্নয়নটা সাস্টেনেবল হয় না। তো এখন এই সরকারের আমলে যে সংস্কারগুলো করতেছেন, এগুলোর মাধ্যমে আমাদের যেটা দরকার ছিল যে সকলের আত্ম উপলব্ধি, পলিটিক্যাল পার্টিগুলার, পলিটিক্যাল ফিগারগুলার, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের, পলিটিক্যাল কালচারের এবং সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাকোমোডেশন যেহেতু হয় নাই, এই কারণে আমি মনে করি যে সংস্কারটাও চ্যালেঞ্জেবল হবে। এবং শুধু তাই না, এই সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত যতগুলো রয়েছে সবগুলো একটা ফাঁকফোকর মধ্যে রয়েছে, এবং এই ফাঁকফোকর থাকার কারণে আগামীতে আমাদের নতুন সংকট তৈরি হবে। নতুন সংকট তৈরি হলে আবার নতুন এরকম কেউ দেবদূত হিসেবে হাজির হবে, হাজির হওয়ার পর তখন আবার এই জিনিসগুলো নিয়ে আবার পুরোনো প্র্যাকটিস চালু হবে। তো এটা আসলে খুব দুর্ভাগ্যজনক। যাক, সময় বেশি নাই। আপনার শোয়ের নাম পাবলিক পার্লামেন্ট, আপনাদের শোতে হয়তো ইলেকশন আগে শেষ তো আসলাম, তো হয়তো পরবর্তী শোতে আস্তে আস্তে নতুন পার্লামেন্ট তৈরি হবে। আমি চাইব যে নতুন একটা জাঁকজমক পার্লামেন্ট তৈরি হোক, এবং সেটা যেন পাবলিকের পার্লামেন্ট হয়। পাবলিকের পার্লামেন্টটা সত্যিকার পাবলিকের পার্লামেন্ট, তারা দেশ এবং জনগণের জন্য কাজ করবে, অন্তত মিনিমাম যে প্রতিশ্রুতি দিয়েছে তার অর্ধেকের জন্য কাজ করবে তারা। আলোচনা অংশের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।